আর তো ঠিকই আছে, ক্যামেরা ফ্যামেরা সব ঠিক আছে? সো নমস্কার। আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছেন ওয়েস্ট বেঙ্গলের স্বনামধন্য পুরুষ অধিকার কর্মী শ্রী বিবেকানন্দ সেনগুপ্ত। দাদা নমস্কার। নমস্কার। আমাদের রাইজ অফ জেন্টালম্যান নমস্কার। পেজে। নমস্কার। সো নমস্কার। আজকে বেসিক্যালি তুমি তো বিগত 10 বছর ধরে তো মেন্স রাইটস অ্যাক্টিভিজমের সাথে যুক্ত আছো, পুরুষ মানে হুম। পুরুষ অধিকার আন্দোলনের সাথে যুক্ত আছো, গ্রাউন্ড ওয়ার্কের রিয়ালিটি অনেকটাই মানে তুমি জানো। সো আমি সবার আগে এই হুম। জিনিসটা তোমার কাছ থেকে জানতে চাই, এই যে মার্কেটে তো প্রচুর আর কি ঘুরে বেড়াচ্ছে এমআরএ, অনেকে বলছে হুম। হুম। সাপোর্ট আমাদের মেন্স, উই ওয়ান্ট মেন্স কমিশন, উই ওয়ান্ট মেন্স কমিশন, উই ওয়ান্ট জেন্ডার নিউট্রাল ল। এবার ঘটনা হচ্ছে হুম। এদের থেকে একটা জেনুইন এমআরএ কে আইডেন্টিফাই করার জন্য কি কি প্যারামিটারস থাকা দরকার, মানে কিভাবে একজন ভিকটিম যখন আসবে, সে যখন আর কি হুম। সোশ্যাল মিডিয়াতে যখন আর কি দেখবে, সে তো বুঝতে পারবে না যে হুম। কে ঠিকভাবে কাজ করছে, কে তাকে রিলিফ দিতে পারে, কে তাকে রিলিফ দিতে পারে না। তো এই জায়গাটাতে হুম। হুম। তার কি কি জিনিস প্যারামিটার গুলো তার জানা উচিত, যাতে করে সে একজন জেনুইন এমআরএ যে তাকে রিলিফ মোড দিতে পারবে, সেটা তার আর কি জানা উচিত। এই ব্যাপারে তোমার কি মত? দেখো, আমি গত 10 বছরের আমার অভিজ্ঞতার কথা যেটা বুঝেছি, এখনো পর্যন্ত দাঁড়িয়ে যদি একটি নির্দোষ পুরুষ মানুষ নিজেকে বাঁচাতে চায়, তাহলে সে মামলার 1 বছরের মধ্যে, মিথ্যে মামলার 1 বছরের মধ্যে সে বেঁচে বেরিয়ে যেতে পারে। এবার কথায় আসছে যে হাউ দ্য পিপল উইল আইডেন্টিফাই হু আর দ্য ফেক এমআরএস or who are the real MRAs, who MRA, who are really working out, who are not really working out, who is the identity। সবসময় যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লোকে আসছে একটা বৈবাহিক জটিলতার সমস্যার সমাধান করতে, সেখানে প্রচুর গ্রুপস, প্রচুর অনেক কিছু প্রোফাইলস অনেক কিছু জায়গায় আছে। আইডিয়াল ওয়ার্ক যারা করছে, দে উইল অলওয়েজ স্পিক অ্যাবাউট দ্য সাকসেস স্টোরিজ। তারা সবসময় তাদের সফলতা কোন আদালতে কোথায় কোন সফলতা হয়েছে তারা সেটা দেখাতে চাইবে। আর যারা ফেক এমআরএস বলো বা মুখ লুকিয়ে যারা প্রচার চালাচ্ছে বা যারা ফেক চালাচ্ছে, কারণ আমিও তো গত 10 বছরে আই হ্যাভ শিফটেড মাই কেরিয়ার, আন্দোলন থেকে শুরু করে রাস্তায় নামা থেকে শুরু করে ধর্ণা থেকে শুরু করে, নাও হ্যাভ সেগ্রিগেটেড দ্যাট এইভাবে করলে এভাবে বেরোতে হবে। তো মেন থিং ইজ দ্যাট যারা প্রচারটা চালাচ্ছে ইন দ্য ফ্রাস্ট্রেটেড ওয়ে, দে হ্যাভ লস্ট দ্য গেম। তোমাকে দেখতে হবে যে কে, হু ইজ দ্য পার্সন হু ইজ প্রোপাগান্ডা, যারা প্রোপাগান্ডা চালাচ্ছে মেন রাইটস নিয়ে যে আমাদের পুরুষ কমিশন দরকার, সেই লোকটি কে, তাকে খুঁজে বার করতে হবে। তখন তুমি দেখতে পাবে দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ইদার হি অর শি ইজ আ ক্রিমিনাল, যে তার দোষ ঢাকার জন্য পুরুষ কমিশনকে চাইছে, ইদার সে তার আইনের ব্যবহারটা সঠিক সময় করতে পারেনি। টেক ইট অ্যান এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি কোনো পুরুষ অধিকার আন্দোলন কর্মী বলে বা তাদের সংস্পর্শে যারা আছে তারা বলে যে খোরপোশ মামলায় কোনো নিষ্কৃতি নেই, সেটা পুরো ভুল। রাইট? দেয়ার আর সো মেনি স্টেপস। যদি আমি খোরপোশ, ফর দ্য টেক এক্সাম্পল অফ দ্য খোরপোশ, সে যদি সরকারি চাকরি করে হোয়াটস এভার, খোরপোশ মামলায় প্রচুর 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 করা যায়, যেটা তুমি হয়তো আর চিনবে, আমার সাথে আরো দু একজন কাজ করেন ক্লোজলি, তারাও আলোচনা করেন। তারা খোরপোশ মামলায় অনেক স্টেজ আছে, যেটা যারা যারা পুরুষ কমিশন চাইছে তারা খোরপোশ মামলায় কোনো স্টেজ জানে না। যারা পুরুষ কমিশন চাইছে তারা 498 থেকে কি করে বেরোতে হবে জানে না। যারা পুরুষ কমিশন চাইছে তারা 498 এর কোয়াশিং মানে ক্রিমিনাল রিভিউ রিভিশন করতে জানে না। যারা পুরুষ কমিশন চাইছে তারা মিথ্যে মামলা কিভাবে লড়তে হবে সেটা জানে না। তো বেসিক ডিফারেন্সটা ওখানেই। হু আর দ্য পিপল শোয়িং হু আর দ্য থিং, কি কি মানুষ কি কি দেখাচ্ছে। আমি আজকেই সকালে পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, উত্তরপাড়ার একজন তোমার তথ্য প্রযুক্তিতে চাকরি করে, হ্যাঁ আইটি সেক্টরে, 2021 সালে ওনার দরকার, উনি আমার সাথে মিছিলেও হেঁটেছেন। হাঁটার পরে ওনার জাস্ট কেস স্টাডিজ বা জাস্ট সামারিজ আছে, মানে 2016, মানে 17-18 থেকে ওনার সাথে আমার পরিচয়, 21 সালে আমি পুরো ঘটনাটা জানি। তো তখন ওনাকে যখন আমি যা যা পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে বলে দিয়েছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসগুলোই হয়েছে। 25,000 টাকা তার খোরপোশের অর্ডার এসছে, তার মেয়েকে সে দেখতে পাইনি, পাচ্ছে না। তো দেয়ার কারণ এই কারণে ওই পার্টিকুলার ব্যক্তিটি এখন যার কাছে তার বৈবাহিক সমস্যার সমাধান করতে গেছে, সে নিজেই বৈবাহিক সমস্যার সমাধান করতে পারেনি। আচ্ছা, মানে বোঝা তারা গেল? নিজেরাই তো নিজেদের বৈবাহিক সমস্যার সমাধান করতে পারেনি, অথচ তারা অন্যদেরকে বুদ্ধি না, দিচ্ছে। না, অদ্ভুত, আমি অবাক। মানে আমি আমাকে কিছু একটু আগে একজন পাঠালো একটি প্রোফাইল থেকে, একজন প্রোফাইল একটা পোস্ট করছে যে আমার পুরুষ কমিশন দরকার, কিছু করার নেই।
যে একটা এবং তার প্রোফাইলের পেছনে হচ্ছে তার 3টে বিয়ে, সে পুরুষ অধিকার কর্মী সেজে বসে আছে এবং সে প্রচার চালাচ্ছে এবং সে একটা সংগঠন চালাচ্ছে নাম লুকিয়ে। তো মাস পিপল যখন এদেরকে ফলো করতে হবে তখন বুঝতে হবে উই আর ইন আ রং ট্র্যাক, আমরা ভুল জায়গায় যাচ্ছি, আমরা কোনোদিন সফলতা পাবো না। একটা পুরুষ মানুষকে বাঁচানোর জন্য সঠিক আইনি অবলম্বন এই মুহূর্তে দাঁড়িয়ে 100% আছে, যদি সে সঠিকভাবে যেতে চায়। তো খোরপোশ বন্ধ করা সম্ভব, খোরপোশ বন্ধ করা সম্ভব যদি সঠিক আইনের প্রয়োগ হয়। তো জামিন পাওয়া সম্ভব যদি সঠিক আইনের প্রয়োগ হয়। তো ডিভোর্স পাওয়া সম্ভব যদি সঠিক আইনের প্রয়োগ হয়। তো মিথ্যা মামলা নিম্ন আদালতে লড়ার কোনো জায়গায় নেই, দরকারও নেই, কারণ সেই জায়গা আইনে বহু আগে লেখা আছে মিথ্যা মামলার কিভাবে লড়তে হবে। সেটা যদি মানুষ বই না পড়ে তারা তো পুলিশ কমিশন নিয়ে চিৎকার করবেই। ইউ ডোন্ট ওয়ান্ট মেন কমিশন, there is no need of men commission at this moment. রেপ রিগার্ডিং 370 IPC কেসেস, যেটা আমরা ধর্ষণ করি, ধর্ষণের কেসেস ইফ জেন্ডার নিউট্রাল নয়, there are certain laws which are not gender neutral, so they can be dealt with other ways, there are ways of dealing that. হবে যদি অন্যায় কোনো মহিলা করে গিয়ে থাকে শাস্তি তার সম্ভব যদি সে সঠিক আইনি পদ্ধতিটা ফলো করে। তো রাইট, তো একজন মানুষ 10-12 বছর ধরে আদালতের চক্কর কাটছে, সফলতা নেই, তার সে যখন সংগঠন খুলে বসছে বা সে যখন তার কাউকে বুদ্ধি দিচ্ছে, দে আর ডুইং দ্য সেম থিং, দ্য সেম মিস্টেক্স, কারণ তার কাছে তো রাস্তা নেই, দে হ্যাভ নট শোন দ্য ওয়ে। এটাই একটা ল্যাকুনা হয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, যে এন্টায়ার পশ্চিমবাংলায় পুরুষ অধিকার কর্মী, পুরুষ অধিকার আন্দোলন কর্মী, পুরুষ অধিকার আন্দোলন সমর্থনকারী, এদের একটা কনফিউশন তৈরি হচ্ছে, কারণ মানুষ চিনছে না। আমাকে গত 10 বছর ধরে আমি পশ্চিমবাংলার কত থানা কত কোর্টে গেছি তার ইয়ত্তা নেই। সো আই এম দ্য পার্সন, যে আমি ফিল্ড ওয়ার্ক করি, ইন দ্য ফিল্ড ওয়ার্ক। তো ফিল্ড ওয়ার্ক পার্সন ইজ দ্য মেন MRA পার্সন। ফিল্ড ওয়ার্কের করার জন্য আইনি বিদ্যা যদি আমার থেকে থাকে, সেটা যদি আমি প্রয়োগ করি কাউকে সাজেশন দিয়ে, তার জন্য আমাকে একগুচ্ছ লোক যেতে হয় না। এটা রাজনীতি নয়, আমাদের রাজনীতি দরকার নেই। রাইট, উই নিড টু সেভ মেন। আমাদের মানুষকে বাঁচানোর দরকার। কোন মানুষকে বাঁচানোর দরকার? নির্দোষ মানুষকে বাঁচানোর দরকার। রাইট, তো হাউ হি বিকাম ইনোসেন্ট অর নট, দ্যাট দ্য কেস উইল ফলো। উনি বুঝতে পারবেন সব পুরুষ মানুষ কিন্তু নির্দোষ নয়। রাইট, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই কেস স্টাডিজই বলতে পারবে যে পুরুষ মানুষ মিথ্যে মামলা নিম্ন আদালতে লড়ছে মানেই তার আইনি বিদ্যা নেই সেই মিথ্যে মামলাটাকে সঠিক জায়গায় অ্যাড্রেস করার। একদম, যেমন আজকে যদি রাইজ অফ জেন্টলম্যানের পেজকে কেউ ধরো কথার কথা বলছি, কোনো মোলেস্টেশন কেস করলো বা যা কিছু করলো, তাহলে কি দৈপায়ন বাবু সেই মোলেস্টেশন কেসটাকে নিয়ে মিথ্যে আদালতে জামিন করাতে যাবে না সঙ্গে সঙ্গে মিথ্যে আদালতটাকে অ্যাড্রেস করবে? একদমই সে চলে যাবে উচ্চ আদালতে। ঠিক সেম অ্যাপ্লি টু অল দ্য ক্রিমিনাল কেসেস। তার থেকে সব থেকে ভয়ঙ্কর ক্রিমিনাল কেস ইন দ্য ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশনস ইজ ডোমেস্টিক ভায়োলেন্স, ডিভি নিয়ে কেউ কোনোদিন আলোচনা করতে এই কারণে পারে না, কারণ ডিভির এতগুলো শাখা প্রশাখা যেটা সব সময় সবার পক্ষে মানে বোঝা অসম্ভব। এবং যেহেতু কোয়াজি ক্রিমিনাল, হ্যাঁ, ডিভি নিয়ে যখন কথা হলো, ডিভিতেই একটা সব থেকে ডেঞ্জারাস একটা সেকশন সেটা হচ্ছে RTR, মানে বাড়ি দখল করে নেওয়া, আবার সেই বাড়ি দখল করে সেখান থেকে মেল মেম্বারদেরকে বাড়ি থেকে বার করা, আবার তার সেই মেল মেম্বারদের কাছ থেকে খোরপোশ পর্যন্ত নেওয়া। এই জায়গাটাই দেখা যাচ্ছে এখন ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশনে সব থেকে বেশি ভুক্তভোগী এই পার্টিকুলার জায়গাটাতেই। তো এইটাকে কি করে অ্যাড্রেস করা যায় এবং ঠিকভাবে কি করে লড়াই করা যায়, এটা নিয়ে তোমার কি মত? দেখো, স্টেপস গুলো খুব সিম্পল। যখনই ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যাচ্ছে, দ্য মোর ইউ আর লিঙ্গারিং দ্য কেস, যত তুমি কেসটাকে যত দেরি করছো, তত তোমার জায়গাটা কেস খাবার আরো জায়গাটা ভর্তি হচ্ছে। সুতরাং ডিভি যখনই হচ্ছে, সেই ডিভিটা নিম্ন আদালতে না রেখে যথাযথ আইনি যা পরিকাঠামো দেওয়া আছে সেই পরিকাঠামো মেনে উচ্চ আদালতে চলে আসতে হবে। আচ্ছা, ওয়ান্স আ ডিভি গেট কোয়াশড, তারপরেও ডিভি হতে পারে, নট নেসেসারি যে ডিভি হতে পারে না, বাট ওয়ান্স আ ডিভি গেট কোয়াশড দেয়ার আর মিনিমাম চান্সেস অফ গেটিং দ্যাট অর্ডার। যে অর্ডারটা ডিভিতে আসছে, যেটাকে আমরা খোরাকি বলি, ছোট অর্ডার, যেটা সঙ্গে সঙ্গে এক্সিকিউশন হয়ে যায়, সেই অর্ডার সাথে ডিভির প্রোটেকশন অর্ডারটা দরকার। সেই প্রোটেকশন অর্ডার দিয়ে মামলাটা পুরোপুরি ভাবে হাইকোর্ট থেকে কোয়াশ করে দেওয়া উচিত। ফলস কেসেস,
মাইন্ড ইট। যদি এবার ডিভি সত্যি হয়ে গেল কারুর ক্ষেত্রে, তাহলে সে পচাবে, ভুলে যাওয়ার জন্য অপেক্ষা করবে। সে ভুলে যখন সাক্ষী হবে, আজ থেকে 10 বছর বাদে সাক্ষী হবে, তখন বলবে কিছু মনে নেই, তার জন্য অপেক্ষা করবে, আর পুরুষ কমিশনের জন্য চিৎকার করবে। তো নট দ্য সলিউশন। ডিভি কোয়াজি ক্রিমিনাল ইন নেচার, খুব বাজে আইন, খুব বাজে কেসেস। ডিবি সব সময় পাওয়ার সাথে সাথে ডিবি কে অ্যাড্রেস করো। ডিবির মামলা সমন নাও পাঠাতে পারে, এমনই বাজে মামলা। আবার কোর্টে দাঁড়িয়ে সমন ধরিয়ে দিতে পারে, ধরিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার চেয়ে নিতে পারে। দেয়ার আর মাল্টিপল স্টেপস, মানে এতগুলো শাখা প্রশাখা গজিয়ে যাবে মামলাটার, যেটা কাটতে কাটতে শেষ হয়ে যাবে। সেই জন্য বীজ যখন রোপণ করা হলো, সেই বীজটার বয়স 1 মাস, ডিবি মামলা খেয়ে গেল, বীজটার বয়স 1 মাস, গো অ্যান্ড কাট দ্যাট থিং। দিস ইজ দ্য ওয়ে অফ ফাইটার। আদারওয়াইজ ডিবি মামলাকে নেওয়া যায়, ইনিশিয়াল লেভেলেই যদি প্রপার স্টেপ নেওয়া যায়, তাহলে একটা পুরুষ, যে নির্দোষ পুরুষ আর কি, তার অনেকগুলো টাইম, মানি, এনার্জি সব বাঁচতে পারে। এটাই আর কি ডিবি। একদম একদম একদম। আর মেনলি ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশনস ইজ অলওয়েজ টাইম ওরিয়েন্টেড, রাইট? তো হেয়ার টাইম ইকুয়ালস টু মানি অ্যান্ড ইকুয়ালস টু কমপ্লিকেশনস। এই সিম্পল ইকুয়েশনসটা বুঝতে হবে। যত দেরি তত পয়সা নষ্ট, তত জটিলতা বৃদ্ধি। এইবার সে জায়গা থেকে যে যারা যারা পুরুষ অধিকার আন্দোলনের ক্ষতি চাইছে, রাদার টু সে, আর বলতে চাও পুরুষ অধিকার কর্মী যখন একটা নির্দোষ ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে, তারা যখন ক্ষতি চাইছে, তো এই ইকুয়েশনটা তাদের মধ্যে আসছে না। ইফ আই ক্যারি মাই 10 লং ইয়ার্স, 10 বছর ধরে যদি আমি মামলাটা চালাই, তো হোয়াট ইজ লেফট ইন মাই লাইফ? জাস্ট একটা সিম্পল উদাহরণ তোমাকে দিচ্ছি। আমার সাথে গতকাল একজন দেখা করে গেল, 18 বছর ধরে হাওড়া আদালতে সে মামলা লড়ছে। 18 ইয়ার্স। সে একটি রেলের সরকারি রেলের কর্মচারী, তার বিয়ের বয়স হচ্ছে 15 দিন। সে আমাকে বলছে যে আমি আমার বউয়ের মুখটা পর্যন্ত বুঝতে পারি না। 18 বছর আগে বউকে কিরকম দেখতে ছিল, আমাকে এখন বউকে কিরকম দেখতে আছে আমি জানি না। তো আমি 18 বছর ধরে হাওড়া আদালতে মামলা লড়ছি। তার এখন ডিভি এসছে 20,000 টাকা করে মাসে। এবার RTR পড়েছে, মানে তার এতদিন বাদে, 18 বছর বাদে, অ্যারাউন্ড 20 ইয়ার্স কাছাকাছি ওর এবার বাড়িটা যাবে। তার 56 বছর বয়স। দিস ইজ দ্য ফ্যাক্ট। রিয়েলিটি ফ্যাক্ট মিনস আই হ্যাভ ডকুমেন্টস, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস অফ মি আর ডকুমেন্টেড। সুতরাং ফাইট ইজ নট লাইক দ্যাট যে আমি রাস্তায় নেমে আন্দোলন করলাম, আমি প্রোটেস্ট করলাম, আমি এইখানে ধর্ণা দিলাম। নো, when you are being legally harmed, তোমাকে যখন লিগালে গুলি করা হচ্ছে, you have to defend it and you have to fire it or protect it. আর তার ফর্মুলা একদম পরিষ্কার ভাবে আছে। যারা বুঝতে পারছে না, তাদের জন্যই সঠিক পুরুষ অধিকার কর্মীকে সন্ধান করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট and you have to do it. বুঝতে পেরেছো? একদম একদম। এবং এখানটা আরেকটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে ডিভি তো একটা তো আছেই, কোয়াজি সিভিল, কোয়াজি ক্রিমিনাল। ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশন অনেক সময় দেখা যায় যে ক্রিমিনাল কেসটাকে সাথে রাখে, ক্রিমিনাল কেসের সাথে ডিভি, মেইনটেনেন্স, চাইল্ড কাস্টডি সবকিছু একসাথে ফেলে দেয়। এবার এখানে অনেকে একটা কি ভুল করে লোকে, যে ক্রিমিনাল কেসটাকে পেন্ডিং রাখে, ক্রিমিনাল কেসটাকে পেন্ডিং রেখে বাকিগুলোর উপরে ফোকাস করে। এই ভুলটা করার জন্য দেখা যায় তাদের অনেক বেশি জটিলতাটা হয়তো যেটা শুরুতে ছিল, শুরুতে হয়তো যেটা আর কি মানে তখনই হয়তো সেটাকে সঠিক স্টেপ নিলে করানো যেত, তো সেটা পরে আরো বেড়ে যায়, মেইনটেনেন্স দিনকে দিন বাড়তে থাকে, ডিভিতে RTR পরে চলে যায়, এই সমস্ত কিছু হয়। তো এই কেসে তাদের সঠিক কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? যদি কারোর ক্রিমিনাল কেস থাকে, তার সাথে সাথে মেইনটেনেন্স, ডিভি সবকিছু থাকে। যদি কারোর ক্রিমিনাল কেস থাকে, তার সবার আগে সেই কেসটা যদি মিথ্যা হয়, তাহলে সে তার ওই মিথ্যা মামলা সবার আগে সে নির্মূল করার চেষ্টা করবে। এইবার ব্যাপার হচ্ছে পদ্ধতি, হোয়াট ইজ দ্য ওয়ে। কেউ জানে, কেউ জানে না। যারা জানে না তারা মিথ্যা মামলাকে বয়ে নিয়ে যাবে, যারা জানে তারা সঠিক জায়গায় আবেদন করে মিথ্যা মামলাকে বন্ধ করবে। ইন অল দ্য ফলস কেসেস, সেখানে আইনে লেখা আছে, ইট ইজ রিটেন ইন দ্য ল, দের ইজ নো নিড অফ মেন কমিশন। ইট ইজ রিটেন ইন দ্য ল যে মিথ্যা মামলাকে এইভাবে এখানে অ্যাড্রেস করলে তুমি মুক্তি পেতে পারো, এবং আইন তাকে শাস্তি দেবে যদি তুমি ঠিক বেঞ্চে মামলা করতে পারো। তো জানতে হবে তো ভাই, তার জন্য পুরুষ কমিশন, আমার পুরুষ কমিশন চাই। It's not like that. Nobody will make you commission. কেউ তোমার পাশে আসবে না। Only the law will make you support. কিছু করতে পারবে না। No, not function. আরে আসবে কেন, বলবে, জিজ্ঞেস করবে। যখন লাস্ট পার্লামেন্টে আলোচনার পর যখন লেজিসলেটিভে গেছে, এরা জানে না কেউ, সেখানে প্রশ্ন করেছে যে পুরুষ কমিশনের দরকারটা কি, তখন রেপ নিয়ে কথা হয়েছে, বলছে রেপ জেন্ডার নিউট্রাল নয়। ওই জায়গায় ফেসে যাচ্ছে তো।
দের ইজ নো নিড অফ ডুইং, মানে রেপ কেসেস যা আছে সেটা পরে একদিন আলোচনা করা যাবে, ওটা আলাদা সেগমেন্ট, তার জন্য পুলিশ কমিশন ফর্ম হওয়ার দরকার নেই। উত্তর দিতে পারছে না, লেজিসলেটিভে গিয়ে আটকে যাচ্ছে, কারণটা বুঝতে পারছে না। তো আই নো অল দ্য অ্যাক্টিভিস্ট ইন ইন্ডিয়া, যারা এই বড় বড় অ্যাক্টিভিস্ট যারা হয়ে আছে গত 20-25 বছর ধরে কাজ করেছে, আই নো অল অফ দেম, আই নো কি কোথায় কোথায় কি কেসেস হয়েছে, রাইট? তো সুতরাং কারণ আমি গ্রাউন্ড লেভেলে কাজ করি, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, I go to the court, I go to the police station, I go to the GR room, I go to the GR section, I go to the record room, I know where and where is happening. তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইখানে আটকে গেছে। দের ইজ নো নিড অফ ডুইং দ্যাট। তোমার ওপরে মামলা হয়েছে, তুমি মামলায় তুমি মামলায় জিতে বেরিয়ে মিথ্যে মামলা হলে সেই মিথ্যে মামলাটাকে অ্যাড্রেস করো। তোমাকে আন্দোলন করে আইন চেঞ্জ করতে হবে না। আন্দোলন তারাই করছে, আইন চেঞ্জের জন্য পুলিশ কমিশন নিয়ে লাফাচ্ছে তারাই, যারা মামলায় হেরে গেছে, দোজ হু হ্যাভ লস্ট দ্য কেসেস। যে প্রোফাইলটা আমাকে পাঠাচ্ছে যারা এই কাজ করছে, তার 3টে বিয়ে, ক্যান ইউ ইমাজিন? সে পুরুষ অধিকার কর্মী বলে স্বীকৃতি নিচ্ছে, তার একটা সংগঠন চালাচ্ছে, সে যে সংগঠনের সেক্রেটারি, সে বউয়ের পা ধরে 20 লক্ষ টাকা বউকে দিয়েছে। দে হ্যাভ লস্ট দ্য কেস। একটা চাইল্ড কাস্টাডির মামলায় জিতেছিল, তো এটা ভাইরাল হয়েছিল। তো দিস ইজ দ্য থিং দে আর ডুইং। তো একে যখন মাস ফলো করছে, দ্য প্রবলেম ইজ বাউন্ড টু হ্যাপেন। তারাই তো পুলিশ কমিশন নিয়ে চিৎকার করবে। আরে ভাই, তুই যখন খোরপোশ খাচ্ছিস, প্রথম দিন চিঠি আসছে, তুই জানিস বউকে টাকা দিবি না, ভালো কথা, তাহলে তুই WS টা ঠিক করে মারছিস না কেন? আর তোর বউ যখন বাড়ি থেকে চলে যাচ্ছে, একটা থানায় একটা পোস্ট অফিস থেকে কমপ্লেন করে এসে কোর্টে এসে ডিভোর্স ফাইল করছিস না কেন? কারণ তুই রাস্তাটা জানিস না কিভাবে ডিভোর্স ফাইল করতে হবে, তুই পদ্ধতিটা জানিস না, সেই জন্যই লাফাচ্ছিস। বউ বাড়ি থেকে চলে গেছে, আমি চুপ করে বসে আছি। আরে বউ চলে গেছে, তুই ডিভোর্স ইয়েটা ইউজ কর, ডেজার্শন গ্রাউন্ডটাকে ইউজ কর, তুই বসে আছিস কেন? ও বউ কবে মামলা করবে? আমার হাতে তো কোনো মামলা নেই, তাই আমাদের হাতে তো কোনো আইন নেই, আমরা তো আইন জানি না, পুরুষ মানুষের হাতে কোনো আইন নেই, তাই পুরুষ মামলা করবে কি করে? ওরে গাধা, পুরুষ মানুষের মাথায় আইন আছে, বল তুই জানিস না কিভাবে ব্যবহার করতে হবে। দিস ইজ দ্য মেন গ্লিচ, যেখানে আটকে যাচ্ছে। ইউ আর গেটিং মাই পয়েন্ট ব্রাদার? দিস ডিসকাশন বাড়তেই থাকবে। হ্যাঁ, তো তো এটাই হচ্ছে ব্যাপার। You have to identify who are the people. আমি ডিসকাস করতে চাই দাদা, সে হচ্ছে এই যে যেটা তুমি বললে, যারা মামলায় হেরে গেছে, পুলিশ কমিশন বলে তারা আর কি এত চিল্লাচ্ছে লাফাচ্ছে। কোথাও না কোথাও, যেহেতু আমার কাছেও আমার কেসের থ্রুতে আমার কাছে ভিকটিমরা আসে, কোথাও না কোথাও এটা মনে হয় এটা তারাও হয়তো জানে যে এটাই করতে গেলে, মানে তারা কোথাও না কোথাও ইচ্ছাকৃতভাবে একটু ভয় দেখানোর জন্য কোথাও না কোথাও করে, এটা আমার যা মনে হয়। এই ব্যাপারে করে তো ওরা তো, আমার মত হচ্ছে যারা ইনফ্লুয়েন্সড হচ্ছে এদের দ্বারা, তাদেরকে রিয়েলিটি চেক করা উচিত, রাইট? দোজ হু আর গেটিং ইনফ্লুয়েন্সড, তাদের রিয়েলি মানে কথার কথা বলছি, ধরো একটা সেলিব্রিটি, সেই সেলিব্রিটি বিশাল বড় বড় কথা বলছে, মোবাইল টিভিতে, মোবাইলে পেজে আসছে। এবার সেই সেলিব্রিটির কাছে যারা বৈবাহিক জটিলতার সমস্যার সমাধান নিয়ে যাচ্ছে, ফেসবুক পোস্ট না, সে আদালতের ঘরে কি করছে? আই হ্যাভ ইনফরমেশন, সেই সেলিব্রিটির দেওয়া উকিল আদালতের ঘরে বলছে মামলা টেনে কি করবেন, 25 লক্ষ টাকা দিয়ে মামলা সেটেলমেন্ট করে দিন। আই হ্যাভ হ্যাভিং দ্য রিপোর্ট, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ইট। যদি সময় আসে আমি অবশ্যই করবো। তো দিস ইজ দ্য, এটাই কি পুরুষ অধিকার আন্দোলন কর্মীর কাজ? আমার বক্তব্যটা এখানেই। 25 লক্ষ টাকা দিয়ে যদি ব্যারাকপুর আদালতে একটা নাম করা পুরুষ অধিকার সংগঠনের সেলিব্রিটি দিদির কাছে গিয়ে যদি সে তার উকিল এই কথা বলে, তাহলে সেই সেলিব্রিটি দিদির কিরকম আইনি মানে নলেজ সে শি ইজ ডুইং দ্যাট? দিজ আর দ্য গ্লিচেস। এইখানে গ্লিচ আছে, এই গ্লিচ গুলো আমাদের বোঝা উচিত। ইনফ্লুয়েন্স তুমি হও অবশ্যই উইথ দ্য রাইট পিপল, বিকজ ফেক ইনফ্লুয়েন্সার্স ফর দ্য সেক অফ ইনফ্লুয়েন্সার অ্যান্ড চাঁদা নেওয়া, এইসব যাই হোক, হোয়াটসোএভার, দিস থিংস সেপারেট, ইট ইজ নট রিলেটেড টু এনি লিগাল। তোমার আইনের নাম তোমার লেখা থাকবে, তোমার বাড়ির লোকের লেখা থাকবে, নম্বর পড়বে, আদালতের ঘরে তোমাকেই ঢুকতে হবে এবং তোমার আইনজীবীকে নিয়েই ঢুকতে হবে। সুতরাং তোমাকে দেখতে হবে তুমি যে আইনজীবীর উপর ভরসা করে তোমার মামলাটা তাকে দিচ্ছ, সে কতটা কম্পিটেন্ট। তাকে তুমি চিনবে কি করে? তুমি তো আইন সম্পর্কে জানো না। তখন তার পাস্ট রেকর্ড দেখতে হবে, যে এই আইনজীবী আজকের দিনে দাঁড়িয়ে গত 10 বছর কি 5 বছরে কটা মামলার মুক্তি দিয়েছে। টেস্টিমোনিয়াল খুঁজতে হবে। তুমি তো জানো না, দরকার নেই, সাধারণ মানুষের জানা দরকার। হিয়ার ইজ দ্য রোল অফ এ MRA, হিয়ার ইজ দ্য রোল অফ
দিস অরিজিনাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা আইডেন্টিফাই করবে দিস আর দ্য পিপলস হু হ্যাভ ডান দিস, এতদিন ধরে এই কাজ করে এসছে, তখন সেই লোকটির কাছে গিয়ে তার মুক্তিটা পারবে, এন্ড দ্যাট মিন মিনিমাম 1.5 ইয়ার্স, 1 থেকে 1.5 বছর। ডিভোর্স করতে 6 মাস থাকে, 3 মাস কুলিং, 9 মান্থস, আর বাকি যা কিছু মামলা হাইকোর্ট যদি আসতে হয় বা যা কিছু ফলো আপ করতে হয়, ইট ইজ অন দ্য 6 মান্থস। 1.5 বছরের মধ্যে একটা মানুষের মুক্তি। আমি তো মাথায় ভেবে পাচ্ছি না কিছু কিছু পুরুষ সাধু, মানে এইসব মানে এদিক ওদিকে যারা ইনফ্লুয়েন্সার্স বা এরকম এই এমআরএ অ্যাক্টিভিটিস, এবারে মুভমেন্ট, তাদের এক একজনের মামলা 18 বছর, 12 বছর, 20 বছর, হ্যাঁ, ইভেন আমাদের 8 বছর, 10 বছর। কেউ কেউ ফোন করে, মানে তাদের মানসিকতাই হ্যাঁ, এমন থাকে, আগে এতজনের কাছ থেকে ওরা আর কি শুনে এসছে, তারা বলে যে আমার মামলা শেষ করতে মিনিমাম 10 বছর সময় লাগবে। আমি তাদেরকে বলি আপনি সঠিক আইনটাই জানেন। একদম তাদেরকে একদম ডিরেক্ট বলে দেবে। এবং যারা এই কথাটা বলছে তাদের জেনে রাখবে, দে ওয়ান্ট টু লিঙ্গার দ্য কেস, তারা কেসটা ডিলে করতে চায় না, কোথাও না কোথাও তারা কোনো অপরাধ করে আছে। যে অপরাধ করবে না সে সব সময় তার মিথ্যে মামলা হলে তার মাথা খারাপ হয়ে যাবে, সে মামলাটা মেটাতে পারবে না। আর যে অপরাধ করে থাকবে সে চুপি থাকবে, হ্যাঁ মেনে নিচ্ছি, হবে, করবো, দিস ইজ দ্য ফ্যাক্ট, সিম্পল অ্যাজ দ্যাট। যে জানবে না সেই এই জিনিসটা করবে, যে জানবে সে সঙ্গে সঙ্গে দে উইল ফাইন্ড ফর দ্য বেস্ট পসিবল ওয়েজ। একদম বুঝেছো? তো তোমাকে যদি, মানে তোমার প্রোফাইলে ইফ সামবডি আস্ক ইউ ফর দ্য হেল্প, তো তাকে তুমি জিজ্ঞেস করে হোয়াট দ্য মিস্টেকস ইউ হ্যাভ ডান। যদি কেউ বলে আমার 498 হয়ে গেছে এবং আমার উকিল বাবু বলেছে 498 মামলাতে কিছু হয় না, ডিভি মামলাতে কিছু হয় না, তাহলে বলবেন দাদা নমস্কার, আপনি ভালো থাকবেন, আমার নাম্বারটা রইলো, আমি আপনাকে 4 বছর 5 বছর বাদে যোগাযোগ করব। হ্যাঁ, তখন একটু ফোনটা তুলে ফোন করবেন। আমি তো ব্লক করে দিই, আবার আমি ফোন করলে তারাও ব্লক করে দেয়, কারণ আমি তো আদালতে অর্ডার দেখতে পাই, ওরা ভাবছে যে মামলার তো নাম্বার পড়ে যায়, মামলার নাম্বার পড়ে যায়, আমি তো দেখতে পাচ্ছি 25,000 টাকা অর্ডার। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। তো এরা লুকিয়ে কল্যাণী কোর্টে এত মানে একটা কারোর থেকে ইনফ্লুয়েন্স হয়ে এত গন্ডগোল হয়ে আছে, হাতে পায়ে ধরছে এরকম ভাবে। হাওড়া কোর্টে সেদিনকে এক অবস্থা, আমরা বাঁচালাম একটা কেস, ইতিহাস তৈরি হয়েছে হাওড়া কোর্টে, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। ফাইনাল অর্ডারের জন্য আমরা অপেক্ষা করছি হাইকোর্টে, কালকেও আমাদের হাইকোর্টে হিয়ারিং আছে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট পিপল উইথ রাইট এভিডেন্স, তারপরেই তুমি এগোতে পারবে। আদারওয়াইজ 10 বছর, 1.5 বছর ম্যাক্সিমাম একটা কমপ্লিকেশন মেটাতে সময় লাগে, 1.5 বছর, ব্যাস শেষ, ফিনিশ। এইটা আমার 10 বছর কাজ করার অভিজ্ঞতা। যদি তুমি সঠিক আইনের প্রয়োগ করতে পারো তো। যদি তুমি রিড ম্যাটারে চলে গেলে তাহলে বড় হয়ে গেল, তাহলে 2 বছর 3 বছর লাগবে, বাট 1.5 বছর, 1 থেকে 1.5 বছর ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশন শেষ। আমি নিজে করেছি, 9 মাসে শেষ করেছি, 9 মাসে হয়ে গেছে। 6-7টা মামলা গলায় বসে পড়ে আছে, 9 মাস লেগেছে, মামলা শেষ হয়ে গেছে। লট অ্যান্ড লট অফ কেসেস, 10 বছরে 32 জনের কাছাকাছি আমরা রিলিজ করেছি, মানে আমি রিলিজ আমাদের থ্রু দিয়ে। আমাদের যে মোস্ট এক্সপিরিয়েন্সড অ্যাডভোকেট প্যানেল কাজ করে, দে আর ভেরি ভিজিলেন্ট, তাদের মানে ভেরি ইয়েতে। আমরা মেনটেনেন্সের, মানে স্যারের করার মামলা আমি যেটা রিসেন্ট বলছি, মেনটেনেন্সের ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আমরা ওয়ারেন্টকে আটকে দিয়েছি উইদাউট পে। একটা পয়সা কিন্তু সেই মেয়েটা পায়নি এখনো পর্যন্ত, এবং পাবেও না, সেভাবেই হাইকোর্ট অর্ডার করেছে, আটকে গেছে ওয়ারেন্ট। তার মানে মামলা কি হয় না? আমার কি পুলিশ কমিশন দরকার? এই ওয়ারেন্ট মেনটেনেন্সের মামলাটা আটকানোর জন্য আমার পুলিশ কমিশন দরকার হলো? আমরা তো আটকালাম, স্যারই তো গিয়ে মামলাটা করলো, একদম ও তো হাইকোর্টে ফ্লোট করছে, একদম পুরো ডিসিপ্লিনারি অ্যাকশনের এগেনস্টে এগিয়ে যাচ্ছে ওই কোর্টের এগেনস্টে, যে কি করে এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়, এক্সপ্লেনেশন জানতে হবে তার জন্য ভাই। না জেনে পুলিশ কমিশন চাই, আমি পুলিশ কমিশন চাই। নো ওয়ে ভাই, লস আছে, সেই এক্সিস্টিং লসকে আমি ইউজ করতে পারছি না, এটাই হচ্ছে সবথেকে বড় কমপ্লিকেশনস। লোকজনকে ভুলভাল আমি দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি নিজে কিছু করতে পারছি না, এটাই। আর আচ্ছা আমি হ্যাঁ, এইবার একটা কথা, সেটা হচ্ছে, এটা তো তুমি বললে একজন রাইট এমআরএ, এবার এখানটা আরো দুজনের রোল একটা আছে, একটা হচ্ছে রাইট অ্যাডভোকেট, বিকজ অ্যাডভোকেট যদি ঠিকঠাক না হয়, আলটিমেটলি অ্যাডভোকেটই তো কোর্টটা, মানে কেসটা লড়বে ঠিক করে, সে যদি ঠিক করে না লড়ে আর কি, আলটিমেটলি এমআরএ কি করবে? এমআরএ তো তাকে বেসিক একটা গাইডেন্স দেবে, সেই গাইডেন্সটা দেওয়ার পরে সে আলটিমেটলি কোনো না কোনো অ্যাডভোকেটের কাছেই তাকে নিয়ে যাবে।
এবার সেই অ্যাডভোকেটকে ঠিক হতে হবে এবং সেই এমআরএ কে কন্ট্যাক্ট করার যে মিডিয়াম, মানে আইদার সে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখে তার সাথে যোগাযোগ করবে, কিংবা কোনো রেফারেন্সের থ্রুতে করবে, বা কোনো না কোনো ভাবে করবে। তা আমি এইটা জানতে চাইছি এই দুটো রাইট ওয়েতে কিভাবে করা যায়। কারণ দেখো অ্যাডভোকেটও প্রচুর আছে, 50 থেকে 60,000 বছর বেরোয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও প্রচুর আছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আজকে ঘুরে ঘুরে দেখা যায় যে মেন্স রাইটস অ্যাক্টিভিজম এইভাবে চলবে, ওইভাবে চলবে। তো এই দুটোর মধ্যে ডিসটিংশন তুমি কি করে করবে? দেখো, এটা পুরোটাই তো আদালতের, মিনস অল আর ডেটা বেসড, সবকিছু তথ্য আছে, রাইট? when the court matter is there, all are data based. তো আমি যেটা করব, রাইট এমআরএ কে তখনই খুঁজতে হবে ডিপেন্ডিং অন দা ডেটাবেস অ্যান্ড রেকমেন্ডেশনস। যেমন যেহেতু আমি আর তুমি ডিসকাশন করছি, তুমিও কিছু কেসেস ফার্স্টে আমাকে যখন রেফার করেছো, ইউ হ্যাভ গট দা সলিউশন অ্যাজ ওয়েল, তবেই না তুমি কানেক্ট করেছো। এনিওয়েজ, তো সেই জায়গায় তোমার রেফারেলের ব্যাপার হচ্ছে, যখন আমরা দেখছি যে আমার কোন কোন মামলায় কোন কোন জায়গায় আমার অর্ডার শিটে নাম আছে, সেই অ্যাডভোকেটকে সার্চ করে একটা এমআরএ যার ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই খুঁজে বার করতে পারবে যে ম্যাট্রিমোনিয়াল কমপ্লিকেশনস, ইদার এনি টাইপ অফ মহিলা ঘটিত অন্যায়ের মধ্যে কোন অ্যাডভোকেটরা কোন কোন জায়গায় কিভাবে কাজ করছে। এইখানে একটা খুব সুন্দর জিনিস আছে, লোয়ার কোর্ট অ্যান্ড হাই কোর্টের যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা যে মেনটেন করতে পারছে, দ্যাট ইজ দ্য পার্সন হু ইজ ক্যাপেবল অফ ডুইং দ্যাট ওয়ার্ক। সেই লোকটাই হচ্ছে আসল লোক, যে এই জটিলতা থেকে বার করতে পারবে। কারণ সে জানে কোন সময় হাইকোর্টে গিয়ে কোন অর্ডারটা করলে আমার স্টে হবে, আর কোন সময় লোয়ার কোর্টে কোন জায়গাটায় আমি ধরলে সেই মামলাটা আমি এক্সিকিউট করাতে পারবো, অর্ডারটা কোন মামলায় স্টে আমি হাইকোর্ট থেকে চাইবো, কোন মামলায় আমি খারিজ করতে পারবো। এই যে মিক্স অ্যান্ড ম্যাচ অফ দ্য ল, এই লটা তখনই আসবে যার উচ্চ আদালত এবং নিম্ন আদালত দুটোতে তার প্রক্রিয়া এবং আইনি অ্যাপ্লিকেশনস এর প্রফাউন্ড নলেজ আছে। দেয়ার আর সো মেনি পিপলস, হাইকোর্ট স্পেসিফিক আলাদা, লোয়ার কোর্ট স্পেসিফিক আলাদা। আমরা অনেক দেখেছি এরকম, হাইকোর্টে একটা চ্যানেল ধরে যাচ্ছে, ওখানে একটা মামলা করে দিচ্ছে, সেই মামলাটা লিস্টে থেকে যাচ্ছে, হিয়ারিং হচ্ছে না। নো, দ্যাট ইজ নট দ্য ওয়ে। ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ওয়ান কাউন্সিল। সেই এমনও হচ্ছে প্রচুর প্রচুর। আমি তো সেদিনকে একটা কেস পেলাম, আমি দেখলাম, আমরা এত কোয়াশ করি, সেদিনকে একটা কেস পেলাম, সেদিনকে দেখলাম যে মা আর ছেলে দুজনেই অ্যাকিউজ 498-এ কোয়াশ করতে গেছে শুধু মায়ের। তখন আমি জিজ্ঞেস করলাম তাকে যে আপনি কি অপরাধী? আপনি, না আমার মিথ্যে কেস হয়েছে। তাহলে আপনি কেন মায়ের কোয়াশ করাচ্ছেন? না আমার কাছে এই এভিডেন্স আছে, ওই এভিডেন্স আছে। কিসের এভিডেন্স? এগুলো তো ফলস। বলছে হ্যাঁ। আলাম ফলস ম্যাটার তো হাইকোর্ট বলে দিয়েছে, কোয়াশ করার জায়গা আছে। বলছেন না। আলাম দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওরা দে আর নট কনফিডেন্ট যে আমি এই কনফিডেন্ট অ্যাবাউট দ্য সাবজেক্ট। যদি সেই ম্যাটারটা মিথ্যে হয়, তাহলে সেটা তো আইনের চোখেও মিথ্যে হবে। তো কোয়াশিং এর উপরে কনফিডেন্সটা লেভেলটা আসতে হবে তখনই, যখন তুমি আগে গত 5 বছরে কি গত 10 বছরে তুমি 100টা কি 200টা কোয়াশ করেছো, তখনই তো তোমার কনফিডেন্স লেভেলটা আসবে, তাই না? তাহলে আমি পুরুষ কমিশন চাই, হবে না তো, কনফিডেন্স লেভেল নেই তো। বোঝা গেল তো? ইট ইজ দ্য ফ্যাক্ট। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার। কারণ এই জায়গাটাতেই হচ্ছে বেশিরভাগ আর কি যারা আর কি ভিকটিমরা মার খেয়ে যায়। প্রথম কথা হচ্ছে ভুল পরামর্শ, আর ভুল পরামর্শ একদম সেইটার থেকে যদি না বাঁচতে পারে, এদের দুর্ভোগের অশেষ দুর্ভোগ। আর সেটার থেকে তাড়াতাড়ি বেরোতে গেলে সঠিক পদ্ধতি অবলম্বন করাটাই অনিবার্য। এবার সঠিক পদ্ধতি আবার অনেকের কাছে অন্যরকম। সঠিক পদ্ধতি চেনার উপায় হচ্ছে আইনি প্রক্রিয়ার প্রতিফলন, যেটা অর্ডার শিটে দেখাচ্ছে, সেই অর্ডার শিটে কোন অ্যাডভোকেট সেই অর্ডারটা বার করেছে, সেটাই সঠিক পদ্ধতি চেনার প্রতিফলন। আমি খোরপোশ দিতে পারলাম না, আমি জেল খেটে এলাম, আমি মহাবীর নয়, আমি একটা আস্ত বড় গাধা যে আমি করলাম না। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। এইখানে জায়গাটা সেগ্রিগেশন করতে হবে, একদম রাইট? এক্সিকিউশন খেয়ে যাওয়ার পর কিছু করার থাকে না, সবাই জানে। তাহলে তুই এক্সিকিউশনটা খেলি কেন? তোকে তো আইনে এতগুলো সুযোগ দিয়েছিল, তুই এক্সিকিউশনটা খেলি কেন? তুই তো আটকে দিতে পারতিস না। আমি আইন জানি না, তাই আমি খেলাম, পুরুষ কমিশন চাই। আরে হোয়াট দ্য হেল, কিছু কাজই নেই এসব। ফলো দ্য ল, সব দেওয়া আছে, ঠিক আছে? সেটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার।
এবার দাদা একদম। আসি হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ইস্যুর মধ্যে আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা এবং সব থেকে মানে লেন্দি প্রসেস যেটা চলে সেটা হচ্ছে চাইল্ড কাস্টডি নিয়ে। কারণ বেশিরভাগ কেসেই হ্যাঁ। দেখা যায় সেটা হচ্ছে চাইল্ডকে প্রন করে কিন্তু অনেক আর কি হুম যারা যে হুম। সমস্ত বউরা বদমাইশি করে চাইল্ডকে সামনে রেখে সমস্ত কিছু করে। সেই কেসে হয়তো দেখা যাচ্ছে যে বাবা আর কি চাইল্ডের জন্য মেনটেনেন্সও দিয়ে যাচ্ছে, অথচ মা আর কি চাইল্ড মানে চাইল্ডের যেই সেটা ভিজিটেশন যেটা সেটা অর্ডারটা কমপ্লাই করছে না, কিংবা বাবা হয়তো 15 বছর ধরে তার চাইল্ডকে দেখতে পাচ্ছে না, এরকম ইস্যু আছে। তো এই কেসে তোমার কি বলার আছে, এই কেসে কি করা উচিত? দেখো এখানে একটা স্পেসিফিক জিনিস আছে, সেটা হচ্ছে যে বাচ্চার 7 বছরের আগে, চাইল্ড কাস্টাডি নিয়ে যখন কথা হচ্ছে, 7 বছরের আগে বাচ্চাকে যদি আলাদা থাকে তারা, বাবা ক্লেম করতে পারে না, রাইট? বাবার কাছে আসতে পারে না। ফুল কাস্টাডির কথা বলছি, ভিজিটেশন কিন্তু অলরেডি তারা পেয়ে গেছে, অ্যালাউ হচ্ছে কি হচ্ছে না পরের কথা। তো এইখানে ফুল কাস্টাডি বাবা 7 বছরের পর পেতে পারে। এবার কথা হচ্ছে তার আগে যদি 7 বছরের নিচে বাচ্চার বয়স হয়, আর বউ যদি বাচ্চাকে নিয়ে চলে যায়, আর ভিজিটেশন যদি বাচ্চার বউ না দেখায়, তাতে কিচ্ছু করার নেই। একটা গাইডলাইন্স বেরিয়েছে, সেই গাইডলাইন্সটা নিম্ন আদালতে গেছে, বাট ওই গাইডলাইন্সটা যাওয়ার পরেও মামলার মানে ভারটা বাড়বে, কিন্তু আদৌ কাজের কাজ কিছু হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভিজিটেশন যদি বাবা না পায়, তাহলে সেই মামলাটা লোয়ার কোর্টেই লড়তে হচ্ছে ভিজিটেশনের জন্য। আর বাবা যদি বাচ্চাকে পেতে চায়, তাহলে ফুল কাস্টাডির জন্য বাবাকে 7 বছর পরে বাবা ফুল কাস্টাডি পেতে পারে। তার আইন আলাদা, তার অ্যাপ্লিকেশন আলাদা, তার পদ্ধতি আলাদা। এবার প্রশ্ন রইল টাকা। বাবা বাচ্চার জন্য টাকা দিতে বাধ্য, একদম এখানে কোনো না নেই। বাবা টাকা দিতেই হবে বাবাকে, তিনিও বাধ্য। এবং তাতে বাবা যদি তাতে মা বাবার যদি এই এই অভিযোগ থাকে যে আমি টাকা দিচ্ছি আমাকে বাচ্চা দেখাচ্ছে না, তার মানে বুঝতে হবে বাবা আইনটা জানে না বাবার বাচ্চা দেখানোর। অথবা বাবাকে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আজন্মকাল বাবাকে বাচ্চা নিয়ে নিতে হবে। আইনে বলা আছে, আইনের প্রয়োগ আছে, বলা আছে, কথাটা বলা ভুল হবে, আইনের প্রয়োগ করে ফুল কাস্টাডি বাবা পেতে পারে 7 বছর বাদে। তখন মা লড়াই করবে ইয়ের জন্য। সেই পাল্টানোর যে প্রসেস, সেইটা সারা পশ্চিমবাংলায় 1% লোকও জানে না, হাউ টু গেট দ্য ফুল কাস্টাডি। তারা অপেক্ষা করে তারা টাইমটা তারা কনজিউম করে 18 বছর পর্যন্ত, তারপরে গিয়ে করে ততদিনে মেনটেনেন্স আর চাইল্ড সাপোর্টে তোমার বাবা খালি মানে বাবার যা উপার্জন আছে সব চলে যায়, জানে না, আইন জানে না। এর জন্য পুরুষ কমিশনের দরকার নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আগে। আর রিগার্ডিং ভিজিটেশন, পেরেন্টিং ভিজিটেশন, যখন বাবা বলা জানে না, বাবার বাচ্চা যখন বার্থ সার্টিফিকেটে বাবার নাম লেখা আছে, ও অ্যাট দ্য সেম মুমেন্ট ওর সব রাইট নিয়েই জন্মে গেছে, বাবার সব রাইটই আছে, বাবা ব্যবহার করতে পারছে না, কারণ বাবার মাথায় বুদ্ধি নেই। সেটাই, সেই লিগ্যাল নলেজটা নেই ওর মধ্যে। না, সেই নলেজটা নেই যে হাউ ক্যান আই ইউজ ইট। ওর জন্য উল্টো আবার নিজেরা বলছে যে আমাকে বাচ্চা দেখায়, এরকম ভাবে মুরগির ছানার মতো বাচ্চা দেখিয়ে টাকা নিচ্ছে। আরে ইউ আর অ্যালাউইং দ্যাট ব্রাদার, ইউ হ্যাভ অ্যালাউড দ্যাট, তুমি অ্যালাউ করে রেখেছো বলে দেখাচ্ছে। কই এরকম তো নয় যে অন্য জায়গা তো হচ্ছে না, ফুল কাস্টাডি পেয়ে যাচ্ছে 7-8 বছরের মাথায়। তো আমরা একটা রিসেন্টলি কেস করছি, আমরা তোমাকে আমি দেখাবো, অবশ্যই শেয়ার করবো ফেসবুক পেজে আমার। ফুল কাস্টাডি ম্যাটার, ফুল কাস্টাডি বাবার কাছে আসছে, উই আর ইন দ্য প্রসেস, ফুল কাস্টাডি, ফুল, যেখানে মা দেখায়নি বাবাকে সবকিছু, বাট ফুল কাস্টাডি। কোন গাইডলাইন্স ফাইডলাইন্স যেসব বেরিয়েছে এখন নতুন একটা কিছু 2-3টে দিয়ে মিলে সব প্রচার করছে, তো তাদের আমিও মানে অবাক দেখে যে তারা আইনটা না জেনে প্রচার করছে। এসব কিছু দরকার নেই গাইডলাইন্সের। লেট দ্য মাদার অ্যালাউ করা দরকার নেই, বাচ্চাকে দরকার নেই, বাবা বাচ্চাকে পেয়ে যাবে, তার আইন আছে, ব্যবহার করো। হাউ টু ডু দ্যাট, দেয়ার আর ওয়েজ। একদম কোথায়, একদম মানে আমার বক্তব্য হচ্ছে, মিষ্টির দোকানে গিয়ে তুমি তো মুড়ি কিনতে যাবে না, তোমাকে মিষ্টির দোকানে মিষ্টিই বলতে হবে। তো তোমাকে সেই জায়গায় জানতে হবে যে কোন জায়গায় কোন জিনিসটা দরকার, দ্যাট ইজ আ ফ্যাক্ট। সেটাই,
বুঝেছো? সেই নলেজ গ্যাপটাই মানুষকে আর কি এত বেশি করে দিচ্ছে, এত বেশি আর ওই কি যে হয়রানি ওই যে করে দিচ্ছে। আমি পুরুষ অধিকার কর্মী, হ্যাঁ, ওই পুরুষ অধিকার কর্মী বলছে, মানে দেখলাম এই যেটা একটা প্রচার, সে বলছে নাকি আমার পুরুষ কমিশন দরকার। এই কিছুদিন আগে খোরপোশ নিয়ে একটা পোস্ট, এই আমাকে পোস্ট পাঠাচ্ছে এই রকম প্রোফাইল। তারপরে যারা ভিডিও মেসেজ করছে তারা বলছে থানায় গিয়ে মামলা করুন, কমপ্লেন করুন। আরে হোয়াট দ্য হেল ইউ আর টেলিং? ছেলেটা ফেঁসে যাবে, একদম। শেষ হয়ে যাবে ছেলেটা। এ কি বলছে? একে তো একদম মানে পাবলিকলি স্ল্যাম করা উচিত, এত বিচ্ছিরি বিচ্ছিরি মতবাদ দিয়ে এদের ইয়ে দেওয়া উচিত। ভেবেছেটা কি? হু ইজ শি? মানে আমার জাস্ট ফিল দ্যাট যে তুমি কোথাকার পুরুষ অধিকার কর্মী, তুমি কি করে রেখেছো তুমি এতদিন পর্যন্ত, হোয়াট দ্য হেল ইউ হ্যাভ ডান? তো এদেরকে যারা ফলো করছে, দে আর ইন ডেঞ্জারাস সিচুয়েশন, দে আর ইন ট্রাবল। আমরা আগেও চেনাশোনা একজন আছে যারা ব্যারাকপুর থেকে ভুয়ো ডিভোর্স সার্টিফিকেট দিচ্ছে। তো হোয়াট ইজ দ্যাট? তুমি আইনের একটা সার্টিফিকেট দিচ্ছ, তাহলে তুমি সেই আইনের সার্টিফিকেটটা লুকিয়ে রাখতে বলছো কেন? আইনের সার্টিফিকেট সবসময় ফোকাস করা উচিত। 2 বছর আপনি চেপে থাকুন, তারপরে এই ডিভোর্স সার্টিফিকেটটা শো করবেন। ওয়াই দ্য পাস্ট ডিভোর্স? আমরা যে ডিভোর্সের ডিগ্রি গুলো দিই, যেদিনকে কোর্ট থেকে ডিগ্রিটা পেয়ে যাই সেদিনকেই আমি ফেসবুকে পোস্ট করে দিই। যে মানে যতক্ষণ আমার পেতে দেরি, মানে আমার তো একটা পেতে সময় লাগে, হয় ধরো 7 দিন 10 দিন বাদে আমি পাই, খবর পাই এসছে, তখন আমি এই যে লজিস্টিক্স যতক্ষণ আছে যতক্ষণে পৌঁছতে এসে আমি পোস্ট করে দিই। কেন লুকোবো কেন? ইটস আ কোর্ট অর্ডার। তো দিজ আর দ্য ফ্যাক্টস যেগুলো টু বি টেকেন কেয়ার অফ ভেরি সিরিয়াসলি, আদারওয়াইজ। হ্যালো? হ্যালো? কেটে গেছে।